নিত্য নতুন গল্প পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞানের বিকাশ টিউটোরিয়াল। আজকে পড়ছি শারমিন আহমেদের নেতা ও পিতা, দ্বিতীয় পর্ব। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। অন্তর্দৃষ্টি। রাজপথের সংগ্রামকে আমি আবিষ্কার করি গল্পে। আব্বুর কাছে লেখা আমার পরবর্তী সময়ের চিঠিগুলোতে ওই বইগুলোর একটি তালিকাও দিই। আব্বুর উত্তরের অপেক্ষায় আমি দিন গুনতে থাকি। কারাগার থেকে চিঠি পৌঁছাতে সময় লাগে। নানা বিধিনিষেধ পেরিয়ে আব্বুর চিঠিটি একদিন আমাদের কাছে এসে পৌঁছায়। খুব ছোট, মুক্তার মতো অক্ষরে সাজানো পরিপাটি চিঠিতে তিনি ব্যক্ত করলেন নিজেকে। আমার বইয়ের তালিকা পড়ে খুব খুশি হয়েছিলেন, জানালেন ছোটবেলায় তিনি প্রথম স্থান লাভ করায় আরব্য উপন্যাসের আলিবাবা ও 40 চোর বইটি পুরস্কার হিসেবে পেয়েছিলেন, তাও লিখলেন। বাড়িতে অনেক পুঁথি ছিল। ছোটবেলায় তিনি সেই পুঁথি সুর করে পড়তেন। সোনাভানের গল্প, সাইফুলমূলক, বদিউজ্জামাল এবং গাজী কালু ও চম্পাবতীর কাহিনী। কলেজে উঠে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসও তিনি পড়েছেন, সেগুলোর নামও লিখলেন। কন্যার সঙ্গে বই পড়ার তালিকা বিনিময় করার পর জানালেন তার উদ্বেগের কথা। তিনি স্বপ্নে দেখেছেন যে পিপি এক অন্ধকার গলির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সে ফেরার পথ খুঁজে পাচ্ছে না। ওর একটি চোখ যেন নষ্ট হয়ে গিয়েছে। সে চোখের নীরব ভাষায় কাকুতি মিনতি করে বলছে ওকে যেন একলা সেই অন্ধগলিতে ফেলে আমরা চলে না যাই। বাড়ির ভেতরে টানা খোলা বারান্দায় বসে আম্মা ও আমি যখন সেই চিঠি পড়ছি, ঠিক সেই সময় রাস্তা থেকে হাঁপাতে হাঁপাতে পিপি বারান্দার সামনে এসে দাঁড়ালো। তার একটি চোখ রক্তাক্ত ও অন্য চোখটিতে ভয় ও বেদনা মিশ্রিত আকুতি। ঢাকা শহরের রাস্তায় রাস্তায় তখন বিক্ষোভ ও হরতাল চলছে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার, শেখ মুজিব সহ রাজবন্দীদের মুক্তি দাবি, ছাত্রনেতা আসাদ হত্যার বিচার দাবি এবং পাকিস্তানি সামরিক শাসন ও আইয়ুব বিরোধী আন্দোলনের চূড়ান্ত সময় সেই 69। ঢাকার রাজপথে সারি বাঁধা কৃষ্ণচূড়ার মতো লাল রঙের রক্ত বহানোর বছর সেটি। জোট বাঁধা মানুষের স্বতঃস্ফূর্ত হরতাল ভাঙার প্রচেষ্টায় যানবাহন শূন্য রাস্তায় বিকট শব্দে একদিক থেকে অন্যদিকে ছুটে যেত পাকিস্তানি সেনাদের জিপ। সেই জিপগুলোর গতি নিশ্চল করার জন্য সংগ্রামী জনতা ব্যারিকেড ফেলে রাখত। আবার অদৃশ্য থেকে ঢিল পাটকেলও ছুটে যেত ওই জিপ গাড়ি লক্ষ্য করে। ওই রকম কোনো ঢিলই বোধহয় পিপির চোখে লেগেছিল। কারাগারের অন্তরাল থেকে আব্বু কেমন করে দেখলেন এই ভবিষ্যৎকে, কে জানে। তবে ভালোবাসার চোখ যে অন্তর্ভেদী এবং স্রষ্টার সকল সৃষ্টির সঙ্গে যে হতে পারে আত্মিক যোগাযোগ, এই ধারণাটি ওই ঘটনা থেকে আমার মনে গেঁথে যায়। পিপি তার সবকিছুর পরই মারাত্মক রোগাক্রান্ত হয়ে পশু হাসপাতালে মারা যায়। 69 সালের 12 ফেব্রুয়ারি পড়ন্ত বিকেলে বাগানের উড়ন্ত প্রজাপতির পেছনে ছুটে চলেছি। ঠিক এমনই সময় আমাদের বাড়ির সামনের পোর্চের নিচে একটি বেবি ট্যাক্সি এসে থামল। বেবি ট্যাক্সি থেকে যিনি নামলেন তিনি আমাদের সেই আশ্চর্য আর রহস্যময় আব্বু। শেষ বিকেলে সোনালি রোদের অভিবাদন সারা শরীরে জড়িয়ে আব্বু ঘরে ফিরে এলেন। এর পরের অধ্যায় এক সুদীর্ঘ বন্ধুর পথ অতিক্রমের ইতিহাস। এই ইতিহাসের এক উজ্জ্বল চরিত্র এবং শঙ্কাকুল মুক্তিযুদ্ধের নায়ক আমার আব্বু। তার কাহিনীতে ভরা গল্পের ঝুলি। 69-এর এই নতুন অধ্যায়ে এসে আমার পিতা তাজউদ্দিন হয়ে গেলেন নেতা তাজউদ্দিনের বলিষ্ঠ আবির্ভাবে। অজস্র জনতার ভিড়েই মাঝে মাঝেই হঠাৎ আব্বুর দেখা পেতাম, কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। আব্বু মুক্তি পাওয়ার কিছুদিন পরেই আমাদের বাড়িতে উপস্থিত হন কেরামত আলী নামের লম্বা চওড়া ও মস্ত গোফওয়ালা মিশমিশে কালো বর্ণের এক ব্যক্তি। জমি জমাকে কেন্দ্র করে গ্রামীণ কৃষক কেরামত আলীর সঙ্গে তার প্রতিবেশীর তুমুল ঝগড়াঝাটি গড়ায় হাতাহাতিতে এবং প্রতিবেশীর দা এর কোপ এড়াতে গিয়ে নিজের অজান্তেই কোপ দিয়ে হত্যা করে বসে সে প্রতিবেশীকে। তারপর কারাবাস। দীর্ঘ 1 যুগ সশ্রম কারাদণ্ড ভোগের পর সে সদ্য খালাস পেয়ে সোজা চলে এসেছে আমাদের বাড়িতে। কারাগারে সে রাজবন্দীদের দেখাশোনা করত। আব্বু মুক্তি লাভের সময় তাকে আমাদের বাড়ির ঠিকানা দিয়েছিলেন। গ্রামে সরাসরি ফেরত যেত কুণ্ঠিত অনুতপ্ত কেরামত আলীর আশ্রয় মিলল আমাদের বাড়িতে। আব্বু তাকে নিজ হাতে ধরে শেখালেন বাগানের কাজ। দাগি আসামি কেরামত আলী রূপান্তরিত হলো আমাদের ফুল বাগানের মালিতে। খুপড়ি দিয়ে জমি নিরাতে নিরাতে সে তার গল্পের ঝুলি আমাকে আর রিমিকে উপহার দিত হরেক রকমের গল্প।
3 বছরের ছোট্ট মিমিকে কোলে নিয়ে আমি আর রিমি গোগ্রাসে গিলতাম সেই সব আজগুবি কল্পকাহিনী। কেরামত আলীর আগমনের মধ্যে দিয়ে আব্বুর জীবন দর্শন সম্বন্ধে আরও একটি পরিচয় ঘটে। তিনি মানুষের অন্তর্নিহিত অপার সম্ভাবনার প্রতি প্রচণ্ডভাবে আস্থাশীল ছিলেন। একজন অপরাধী তার আন্তরিক অনুতাপের মধ্যে দিয়েই বিতর্কিত হতে পারে মানব উন্নতির উচ্চ সোপানে, এবং সেজন্য প্রয়োজন মানুষ ও সমাজের সার্বিক সহায়তা। আব্বু তার ব্যক্তি জীবনের নিভৃত কর্মকাণ্ডে সেই বিশ্বাসকেই প্রতিফলন করেছিলেন। আব্বু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমাদের বাড়ি আবারও সরগরম হয়ে উঠল। এরই মধ্যে কারাগার থেকে মুক্তির পাওয়ার 6 দিন পরেই 18 ফেব্রুয়ারি আব্বু রওনা দিলেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডির পথে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত আসন্ন গোলটেবিল বৈঠকের প্রস্তুতি কমিটির সভায় যোগদান করতে। গোলটেবিল বৈঠকে পাকিস্তানের রাজনীতিবিদরা ভবিষ্যৎ নির্বাচনের পরিকল্পনা ও শাসনতন্ত্রের রূপরেখা নিয়ে আলোচনা করেন। রাওয়ালপিন্ডির পথে রওনা দেবার আগে আব্বু ঢাকার কুর্মিটোলা সেনানিবাসে কারাবন্দী আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মুজিব কাকুর সাথে সাক্ষাৎ করেন। তিনি প্রস্তুতি কমিটির সভায় যোগ দিতে যাচ্ছেন মুজিব কাকুর ইচ্ছা অনুযায়ী ও তার প্রতিনিধি হয়ে। এই সভায় যোগদানের নেপথ্য ইতিহাস হল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রসঙ্গে মুজিব কাকুর সাথে যখন ব্যারিস্টার আমিরুল ইসলামের কারাগারে সাক্ষাৎ হয়, তখন আমিরুল ইসলাম বলেছিলেন যে নিঃশর্তে আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে না নিলে গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ যোগদান করবে না। এই প্রস্তাবটিতে কমিটি উত্থাপন করা হয়। পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট ও গোলটেবিল বৈঠকের সমন্বয়কারী নবাবজাদা নসরুল্লাহ খানও বলেছেন যে ওই প্রস্তাব কমিটিতে আনতে বাধা নেই। উল্লেখ্য, তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত আওয়ামী লীগই ছিল মূল ও পূর্ব পাকিস্তানের নেতৃত্ব দানকারী সে সময়ের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী রাজনৈতিক সংগঠন। সেই তুলনায় পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের ভূমিকা ছিল খুবই সীমিত। কথাটি শুনে মুজিব কাকু বললেন যে দলের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি দুজনই জেলে, তাদেরকে বাদ দিয়ে কি করে গোলটেবিল বৈঠক হতে পারে? তিনি এই প্রশ্নটি উত্থাপন ও আওয়ামী লীগের প্রতিনিধিত্ব বাদে অন্যান্য রাজনৈতিক দলের গোলটেবিলে যোগদানে অযৌক্তিকতা ও অসারতা যুক্তি ও প্রজ্ঞার সাথে তুলে ধরার জন্য একজন প্রতিনিধি পাঠাবার কথা বলেন। তারপর একটু চিন্তা করে বলেন, দলের মধ্যে একজনই রয়েছে যে রাওয়ালপিন্ডিতে দলের সুযোগ্য প্রতিনিধিত্ব করতে পারবে, আর সে হলো তাজউদ্দিন। যদি তাজউদ্দিন জেলে থেকে ছাড়া পায়, সেই এই কাজটি করতে পারবে। আমিরুল ইসলাম লক্ষ্য করলেন যে আব্বুর মেধা, যোগ্যতা ও বিশ্বস্ততার প্রতি মুজিব কাকুর রয়েছে পরম আস্থা। তারপর মুজিব কাকুর পরামর্শ অনুযায়ী তিনি নবাবজাদা নসরুল্লাহ খানের সাথে দেখা করলেন। তিনি তখন ঢাকা থেকে পশ্চিম পাকিস্তানের পথে রওনা দেবেন। আমিরুল ইসলাম তাকে মুজিব কাকুর মেসেজটি পৌঁছে দিলেন। পশ্চিম পাকিস্তানের প্রভাবশালী এই রাজনীতিবিদ আইয়ুব খানের সরকারি বা সামরিক সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। পাঠান বংশোদ্ভূত নবাবজাদা নসরুল্লাহ খান পরবর্তীতে 1969 সালের জুন মাসে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন। সাথে সাথেই কয়েক জায়গায় ফোন করে আমিরুল ইসলামকে বলেন, আপনি 1 ঘন্টা পরে তাজউদ্দিন সাহেবের সাথে তার বাসায় সাক্ষাৎ করুন। প্রস্তুতি কমিটির মিটিংয়ে ইমপ্রেসিভ ভাবে ব্যারিস্টার আমিরুল ইসলামের ভাষায় আব্বু তার দল ও মুজিব কাকুর প্রতিনিধিত্ব করেন। তিনি প্রশ্ন তুললেন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান বাদে গোলটেবিল বৈঠকের যৌক্তিকতা প্রসঙ্গে। তিনি নিঃশর্তে তার মুক্তি ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি উত্থাপন করলেন। মুজিব কাকু অবশেষে আব্বুর কারামুক্তির 10 দিন পর 22 ফেব্রুয়ারি মুক্তি পেলেন। রাস্তায় জনতার উৎফুল্ল স্লোগান, জেলের তালা ভেঙেছি, শেখ মুজিবকে এনেছি। গণ আন্দোলনের চাপে ও সঠিক রাজনৈতিক চিন্তা ও পদক্ষেপের কারণে আগরতলা ষড়যন্ত্র মামলা বিনা শর্তে প্রত্যাহার হওয়ার পর রাজনৈতিক মঞ্চে মুজিব কাকুর পুনরায় আবির্ভাব বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু হিসেবে। এই সময়টিতে তিনি আমাদের বাড়িতে ঘন ঘন আসা যাওয়া করতেন। আব্বুর সঙ্গে আলাপ পরামর্শ করেই তিনি দলীয় প্রধান হিসেবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতেন। আব্বুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার উপর মুজিব কাকুর গভীর আস্থা ছিল। আম্মুকে তিনি ছোট বোনের মতোই স্নেহ ভরে লিলি বলে সম্বোধন করতেন। লিলি ছিল আম্মুর ডাকনাম। আব্বু ঘুমাতেন খুব কম এবং প্রায়ই রাত জেগে
দলীয় বিবৃতি এবং সূক্ষ্ম রাজনৈতিক পরিকল্পনাগুলো প্রণয়ন করে প্রাঞ্জল ভাষায় ঢেলে সাজাতেন। আব্বুর খাটুনির মাত্রা একটু বেশি হলেই মুজিব কাকু গভীর উদ্বেগের সঙ্গে আম্মাকে বলতেন, লিলি, তাজুদ্দিনের দিকে খেয়াল রেখো, ওকে ছাড়া কিন্তু সব অচল। তিনি যখন আব্বুর সঙ্গে দেখা করতে আসতেন, আমি ও রিমি মুজিব কাকু বলে দৌড়ে তার কাছে চলে যেতাম। মুজিব কাকু আমাদের সঙ্গে টুকিটাকি কথা বলতেন এমন উষ্ণ স্বরে যে ওনাকে ভালো না বেশে পারা যায় না। নিজ দলের নেতা ও কর্মীবৃন্দ ছাড়াও আমাদের বাড়িতে অন্যান্য দলের নেতা ও কর্মীদের সমাগম হতো। আম্মা ট্রেতে চা নাস্তা সাজিয়ে দিতেন আর রিমি ও আমি উৎসাহ ভরে সেগুলো পরিবেশন করতাম। কাজের লোকের বদলে প্রায় সময়ই এই দায়িত্বটি আম্মা আমাদের উপরেই তুলে দিতেন। চা নাস্তা পরিবেশনের ফাঁকে ফাঁকেই আমাদের পরিচয় ঘটে কমিউনিস্ট পার্টির নেতা মনি সিংহ, মোজাফফর আহমেদ, নিজামে ইসলামী পার্টির নেতা মৌলভী ফরিদ আহমেদ প্রমুখের সঙ্গে। ফরিদ আহমেদের মেয়ে জাকিয়া ছিল আমাদের খেলার সাথী। আব্বুর যুগের অধিকাংশ নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক মতাদর্শে ভিন্নতার কারণে ব্যক্তিগত সৌজন্য সম্পর্ক ও শ্রদ্ধাপূর্ণ আচরণে কখনোই ছেদ পড়েনি। কোরবানির ঈদ বোধহয় এলো ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে। নানা কোরবানি ঈদ উপলক্ষে একটা খাসি কিনে আনলেন। জামাতার জেল মুক্তির আনন্দে তিনি উৎফুল্ল। আব্বুকে নিয়ে খাসিটি কোরবানি দেবেন বলে ঠিক করলেন, কিন্তু খাসি জবাইয়ের সময় আর আব্বুকে খুঁজে পেলেন না। আমাকে বললেন আব্বুকে খুঁজতে। আমি সারা ঘর খুঁজেও আব্বুকে পেলাম না। তারপর ছাদে গেলাম, সেখানেও আব্বু নেই। তারপর কি মনে করে ছাদের পানির ট্যাঙ্কির পেছনে উকি দিয়ে দেখি আব্বু সেখানে দেয়ালে পিঠ দিয়ে মাটিতে বসে রয়েছেন, যেন লুকোচুরি খেলতে গিয়ে ধরা পড়েছেন। এমনই শকাতর নয়নে আমার দিকে তাকিয়ে হাসলেন। তারপর ব্যথিত স্বরে বললেন, আমি ছোটবেলা থেকেই পশু পাখির জবাই দেখতে পারি না। নানা শেষ পর্যন্ত জামাতাকে না পেয়ে অন্যদের দিয়ে খাসিটি কোরবানি দিলেন। 1969 সালের 25 মার্চ। আমাদের দোতলা বাড়ির ভাড়াটিয়া শহীদ সাহেব টিভিতে খবর দেখছিলেন। খবর দেখে দোতলার বারান্দা হতে নিচতলায় আম্মার উদ্দেশ্যে উত্তেজিত কণ্ঠে বললেন, ভাবি, জেনারেল ইয়াহিয়া খান পাওয়ার নিয়ে নিয়েছে। প্রচণ্ড গণ আন্দোলনের তোড়ে প্রেসিডেন্ট আইয়ুব খান বাধ্য হলেন পদত্যাগ করতে। অশুভতর আরও ভয়াবহ জঙ্গিবাদী জেনারেল ইয়াহিয়া খানের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যেই আইয়ুব খানের মতোই ইয়াহিয়া খানও নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন। ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর 69-এর কোনো দিন, যতদূর মনে পড়ে, মধ্যাহ্নের সময় আমাদের ধানমন্ডি স্কুলে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যমী অ্যাক্টিভিস্ট রাফিয়া আক্তার ডলি। 1973 সালে স্বাধীন বাংলাদেশে মাত্র 26 বছর বয়সে আওয়ামী লীগ দল হতে সাংসদ নির্বাচিত হন তিনি। তার সাথে আরও অনেক বিক্ষুব্ধ ছাত্রছাত্রীর দল। স্কুলের বড় আপা ও ছোট আপার নিষেধ কাজ হলো না। স্কুলের বাইরে তরুণদের উত্তপ্ত স্লোগান চলতে থাকলো। মার্শাল লর বিরুদ্ধে পাকিস্তানি সরকারের জোর জুলুমের প্রতিবাদে স্কুল বন্ধের আহ্বান জানানো হলো। কেউ কেউ স্লোগান দিল, প্রেসিডেন্ট ইয়াহিয়া 1 নম্বরের বেহাইয়া। শেষ পর্যন্ত নাছোড়বান্দা রাফিয়া আক্তার ডলি ও আরও কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্কুলের ভেতরে ঢুকলেন। তিনি আমাদের স্কুলের পেছনের মাঠে জ্বালাময়ী ভাষণ দিলেন। পুরো স্কুল ভেঙে পড়ল তার ভাষণ শুনতে। তিনি বললেন যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বাজার মাত্র। পূর্ব পাকিস্তানের চালের মন 40 টাকা, কিন্তু পশ্চিম পাকিস্তানে 20 টাকা। অথচ পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন করেই পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি শাসক গোষ্ঠী ফুলে ফেঁপে উঠেছে। এই দুঃশাসনের অবসান ঘটাতেই হবে। তিনি সেদিন বটতলা সভায় যোগ দেওয়ার জন্য ছাত্র ও শিক্ষকদের আহ্বান জানালেন। আমি মাঠের পাশে লাগোয়া নিচতলার ক্লাসের খোলা জানালায় বসে মুগ্ধ চিত্তে তার ভাষণ শুনছি। ভাষণ শেষ হবার পর তিনি আমাদের স্কুলে গণ আন্দোলনের পক্ষে প্রতিনিধি থাকতে হবে এটি বললেন। উৎসাহী অনেকের সাথে আমিও হাত তুললাম। প্রাইমারি ক্লাসগুলোর প্রতিনিধি হিসেবে তিনি আমাকে বানালেন ভাইস প্রেসিডেন্ট, অপর এক ছাত্রীকে বানালেন প্রেসিডেন্ট। উঁচু ক্লাসগুলো হতেও প্রতিনিধি মনোনীত করা হলো। তিনি বা তার সাথে কেউ একজন একবার ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে সাহসী কে যে স্কুলে ছুটির ঘন্টা বাজাবে? ব্যাস, আর যায় কোথায়? দুঃশাসনের প্রতিবাদে ঘন্টা বাজাবার চাইতে স্কুল তাড়াতাড়ি ছুটি হবে এই আনন্দে আমার সাথে ছুট দিল আরও কয়েকজন। যতদূর মনে পড়ে উঁচু ক্লাসের এক ছাত্রী ঘন্টা বাজিয়ে দিল। দপ্তরি হা হা করে তেড়ে এলো। কিন্তু ততক্ষণে স্কুলের বিশেষত উঁচু ক্লাসের অনেক ছাত্রী
বটতলার সভায় যোগদানের জন্য প্রস্তুত। ৬৯-এর ১৮ আগস্ট সন্ধ্যায় আমাদের গ্রামের বাড়ি দরদরিয়া থেকে সংবাদবাহক বয়ে আনলো এক মর্মান্তিক সংবাদ। দাদি মেহেরুন্নেসা খানম ইন্তেকাল করেছেন। পরদিন ১৯ আগস্ট রিমির জন্মদিন উপলক্ষে আমরা বেলুন দিয়ে ঘর সাজাচ্ছিলাম। দাদির মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সারা বাড়িতে নেমে এলো শোকের ছায়া। আব্বু সেদিন ঢাকার বাইরে রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঢাকায় ফিরে দরদরিয়া যাওয়ার জন্য রেল স্টেশনের পথে রওনা হলেন, তার সঙ্গে আমি। রেল স্টেশনে আনার আপা ও ছোট কাকুও আমাদের সাথে যোগ দিলেন। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে, যেন আমাদের শোকাহত মনের সঙ্গে প্রকৃতিও তাল মিলিয়েছে। গভীর রাতে আমরা পৌঁছলাম শ্রীপুর রেল স্টেশনে। চারপাশে ঝড়ের শো শো শব্দ এবং প্রায় জনমানব শূন্য অন্ধকারাচ্ছন্ন আশপাশ মিলে এক ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে। সেই ঝড়ঝঞ্ঝাপূর্ণ গভীর রাতে কোনো রিক্সা বা গরু মহিষে গাড়ি পাওয়া গেল না। যানবাহনের জন্য ভোররাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আব্বু এক মুহূর্ত অপেক্ষা করতে নারাজ। তিনি সিদ্ধান্ত নিলেন যে ৫ মাইল পথ আমরা হেঁটেই পাড়ি দেব। ঝড় বৃষ্টিতে কর্দমাক্ত লালমাটির পিচ্ছিল পথটি পাড়ি দেয়া সহজসাধ্য ব্যাপার ছিল না। আমি বরাবরই পিছলে পড়ে যাচ্ছিলাম। আব্বু আমার হাতটি শক্ত করে ধরে শেখালেন কি করে পায়ের আঙ্গুলগুলো সামান্য মুড়ে মাটিকে খামচে ধরে পিচ্ছিল মেঠো পথে হাঁটতে হয়। আব্বুর হাতে হাত রেখেই তার দেখিয়ে দেয়া পদ্ধতি মতো জুতা খুলে খালি পায়ে একটু একটু করে সম্মুখে এগোতে থাকলাম। শালগজারি বনের ওপর যখন ভোরের প্রথম আলো পৌঁছালো, শীতলক্ষার জলপ্রভাতী সূর্যের কিরণে ঝলমল করে উঠল। আমাদের ক্ষুদ্র কাফেলাটি তখন পৌঁছালো তার গন্তব্যস্থলে দাদিকে শেষ বিদায় জানাতে। লাল মাটি ও টিনের চাল দিয়ে তৈরি দক্ষিণ ও পশ্চিমের দুটি কোঠাবাড়ি। পশ্চিমের কোঠাবাড়িতে আব্বুর জন্ম এবং দক্ষিণের কোঠাবাড়িতে ঘরে দাদির শেষ শয্যা। মাত্র ৯ মাস আগেই দাদির প্রিয় সঙ্গী নানির পরলোক যাত্রা ঘটে। নানি অসুস্থ হওয়ার আগের রাতে আমাকে সন্ধ্যাতারা নামের এক রাজকন্যার গল্প বলেছিলেন। এক সন্ন্যাসীর উপদেশ অনুযায়ী সন্ধ্যাতারার রাজ্যের উত্তরে যাওয়া নিষেধ ছিল। সেই নিষেধ উপেক্ষা করে কৌতূহলী ঈশ্বরী রাজকন্যা গোপনে পথ পাড়ি দেয় উত্তরের দিকে। এইটুকু বলে নানি থামেন। তারপর নানির পাশ ঘেঁষে আগ্রহে আমি প্রশ্ন করি। নানি বলে, আজ রাতটুকু এই পর্যন্ত থাক, বাকিটুকু কাল শোনাবো। আগামীকালের স্বপ্ন দেখতে দেখতে ঘুমের রাজ্যে পাড়িতেই সেই প্রতীক্ষিত আগামীকালটি আর কোনোদিন আসে না। পরদিন নানি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা মারাত্মক আকার ধারণ করলে আব্বুকে কারাগার থেকে ২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি প্রদান করা হয় নানিকে দেখার জন্য। বাড়ি ভর্তি মানুষজন ও অস্ত্রধারী পুলিশ পরিবেষ্টিত আব্বু নানির শয্যার পাশে দাঁড়িয়ে থাকেন মৌন তাপসের মতো। নভেম্বর মাসের ৪ তারিখে মধ্যাহ্নবেলায় নানি পরলোক পাড়ি জমান। নানি মারা যাওয়ার পর তার বলা সেই অসমাপ্ত গল্পটি আমি সম্পূর্ণ করার চেষ্টা করি বিভিন্ন রকমের উপসংহার টেনে। কোনোটাই মনোপুত হয় না। বড় হওয়ার পর এই উপলব্ধি হয় যে জীবনটাই যেন কোনো এক অসমাপ্ত গল্প, যার কোনোদিনও শেষ জানা যাবে না, জীবনের শেষ প্রান্তে পৌঁছেও না। দাদির শেষ শয্যার পাশে দাঁড়িয়ে বিস্ময় ও বেদনায় হতবাক আমি বারবারই খুঁটিয়ে দেখছিলাম চিরঘুমন্ত দাদিকে। এক ফুৎকারেই কি করে এই তেজোদীপ্ত প্রাণ নিভে যেতে পারে? নানির মৃত্যুর পর দাদি প্রায়ই বলতেন তারও বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। তার কথার মর্ম তখনও আমরা বুঝিনি। দাদিকে ধরে আব্বু কাঁদলেন ছেলে মানুষের মতো, কিন্তু কর্তব্য পালনে থাকলেন সজাগ। দাদির জন্য কবর খোঁড়া, তার জানাজা থেকে শুরু করে সমাধিস্থ করা পর্যন্ত সব কাজেই তিনি অগ্রণী ভূমিকা পালন করলেন। আমবাগানে ছাওয়া বৃষ্টিতে স্নাত দুর্বাঘাসের আচ্ছাদনে ঢাকা পারিবারিক গোরস্থানে দাদা মৌলভী মোহাম্মদ ইয়াসিন খানের কবরের পাশেই দাদির শেষ শয্যা রচিত হলো। আমার জীবনের প্রথম দেখা এই কবর খোঁড়া ও কবরের গহীনে প্রিয়জনের হাতে প্রিয়জনকে শায়িত করার দৃশ্যটি মনে গেঁথে রইল নানির রেখে যাওয়া অসমাপ্ত সন্ধ্যাতারার সেই গল্পটির মতো। দাদিকে কবর দেওয়ার পর আব্বু দাদির ঘরটির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদলেন। এই ঘরটিতেই ডাকাতরা যখন দাদার মাথা লক্ষ্য করে কুড়ালের কোপ বসাতে যায়, তখন দাদি হাত বাড়িয়ে কুড়ালটি ধরে ফেলেছিলেন। এর ফলে তার হাতের মাঝখানের আঙ্গুলটি টুকরো হয়ে পড়ে যায়। দাদা প্রাণে বেঁচে যান। ছোট ছোট লাল মাটির টিলা, বিশাল গড়, শাল ও গজারির বনে ঘেরা এই এলাকায় সেকালে বাঘের উপদ্রব হতো। আব্বুর দাদা ইব্রাহিম খাঁ ছিলেন বাঘ শিকারী।
একবার বাঘ শিকারের সময় ঘাপটি মেরে থাকা আহত বাঘ হঠাৎই তার গায়ে ঝাঁপ দিয়ে উঠে ১৭টি কামড় দেয়। বাঘের কামড়ের বিষক্রিয়া তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৭ দিন পর তিনি অকালে প্রাণত্যাগ করে। এই মর্মান্তিক ঘটনার পরেও বাঘের সম্পর্কে আমার দাদির কোনো ভয়ডর ছিল না। তিনি মশাল জেলে বাঘ তাড়াতেন। একবার গভীর রাতে গরু ছাগলের খোয়ারে বাঘ হামলা চালায়। দাদি সবার আগে ছুটে যান বাঘের হাত থেকে গরু ছাগল বাঁচাতে। শুকনো পাটখড়ি ও ডালপালার জ্বলন্ত মশাল হাতে দাদিকে ধেয়ে আসতে দেখে বাঘ চম্পট দেয়। আব্বু ছিলেন এমন দুর্দান্ত সাহসী মায়েরই সন্তান। দাদির স্মৃতিচারণ করে আব্বু সেদিন বলেছিলেন, মায়ের প্রচণ্ড উৎসাহ ছাড়া আমার লেখাপড়া সম্ভব ছিল না। আরবি ও ফার্সি শিক্ষায় শিক্ষিত দাদা ছিলেন ঔপনিবেশিক ইংরেজি সরকারের ইংরেজি শিক্ষার ঘোরতর বিরোধী। গৃহে প্রতিষ্ঠিত মক্তবে দাদার কাছে আরবি ও ধর্মীয় শিক্ষা সমাপ্ত করার পর দাদির ঐকান্তিক প্রয়াস ও ইচ্ছায় আব্বুকে ভর্তি করা হয় ভুলেশ্বর প্রাইমারি স্কুলে। জন্মস্থান দরদরিয়ার গ্রাম থেকে ৫ মাইল দূরের কাপাসিয়া মাইনর ইংরেজি স্কুলে পড়ার সময় ৩ জন ব্রিটিশ সরকার বিরোধী বিপ্লবী নেতার সান্নিধ্যে তিনি আসেন। এই ৩ বিপ্লবী বীরেশ্বর ব্যানার্জি, মনীন্দ্র শ্রীমানি ও রাজেন্দ্র নারায়ণ চ্যাটার্জি। আব্বুর মেধা ও চারিত্রিক গুণাবলীতে অত্যন্ত মুগ্ধ হন। তাদের সুপারিশে তিনি কালীঘাটে সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে ভর্তি হন। উল্লেখ্য, আব্বু কিশোর বয়সে ধূমপান ও নেশাপানের অপকারিতা সম্বন্ধে সচেতনতা ও সৃষ্টির প্রয়াস নেন ও সমাজসেবার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। সাধারণ শিক্ষার পাশাপাশি আব্বু কুরআন চর্চাও অব্যাহত রাখেন এবং কুরআনের হাফেজ হন। একসময় গ্রামের স্কুলের পাঠ শেষ করে ভর্তি হন ঢাকার সেন্ট ক্র্যাকরিজ হাই স্কুলে। ১৯৪৪ সালের ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে দ্বাদশ স্থান লাভ করা সত্ত্বেও সমাজসেবা ও প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মন দিতে পারেননি। মেধাবী ছাত্রের নিয়মিত লেখাপড়ায় ছেদ পড়ছে দেখে দাদি ভীষণ মনক্ষুণ্ণ হলেন। দলের কাজে নিবেদিত আব্বু সে বছরও পরীক্ষা দেবেন না বলে মনস্থির করেছিলেন, কিন্তু দাদির দৃঢ় ইচ্ছার কাছে তিনি হার মানলেন। পুত্রের লেখাপড়ার বিষয়টি যে তার কাছে কতখানি গুরুত্বপূর্ণ তা ব্যক্ত করলেন এভাবে। আব্বুর হাতে একটি রামদা ধরিয়ে দিয়ে দাদি বললেন, আব্বু যদি সে বছর পরীক্ষা না দেন তবে এই দা দিয়ে দাদিকে নিজেই যেন কতল করবেন। মাতৃভক্ত আব্বুর এরপর পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। ১৯৪৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে ৪র্থ স্থান লাভ করে তিনি দাদির মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন। নেপোলিয়ন বলেছিল, তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদের ভালো জাতি উপহার দেব। একজন ভালো মা পেতে হলে প্রয়োজন পরিবার ও সমাজের সহায়তা। নারীর আত্মনির্ভরশীল চিন্তা ও চেতনার বিকাশের সহায়ক সমাজই একমাত্র সৃষ্টি হতে পারে মানুষ করার কারিগর সুদক্ষ মা ও সুন্দর সন্তান। শালগজারির বনে ঘেরা গ্রামে বড় হওয়া দাদির মতো অগ্রগামী চিন্তা চেতনা সম্পন্ন দৃঢ়চেতা সাহসী মায়ের দেয়া অনন্য উপহার ছিল আব্বুর মতো বিশাল হৃদয়ের অকুতোভয় সংগ্রামী, ত্যাগী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। দাদি মারা যাওয়ার মাস কয়েক পর আমাদের একমাত্র ভাই জন্ম নিল ১৯৭০ সালের ৫ জানুয়ারি। সেদিন বেলা ২টায় আমাদের ধানমন্ডির বাড়ির নিচতলায় বন্ধ ঘরটি থেকে ভেসে আসলো নবজাতকের চিৎকার। ওই ঘরটির জানালা ছিল আমাদের ফুল বাগানের দিকে মুখ করা। সেই জানালার নিচের বাগানে বসে থাকত সাদা হাফাতা গেঞ্জি ও চেক লুঙ্গি পরিহিত আব্বু খুপড়ি দিয়ে মাটি কুনিরাচ্ছিলেন। গোলাপ, কসমস, জিনিয়া, সুইট পি, ডালিয়া প্রভৃতি রং বেরঙের মৌসুমি ফুলে ভরা বাগানের পরিচর্যারত আব্বুকে তার একমাত্র পুত্র জন্মাবার সংবাদটি আমি সর্বপ্রথম পৌঁছে দিই। তিনি খুপড়ি মাটিতে রেখে ঝলমলে হাসি ভরা মুখ নিয়ে নবজাতককে দেখতে ঘরে প্রবেশ করলেন। আব্বুর ছেলে হওয়ার খুশিতে মুজিব কাকু সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ অফিসে উপস্থিত সব নেতা ও কর্মীকে মিষ্টি কিনে খাওয়ালেন। এদিকে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব আব্বুকে অনুরোধ করলেন মিষ্টি খাওয়ার জন্য। তিনি অভিমান ভরা স্বরে বললেন, তিনি ৩ নম্বর মেয়ে যেদিন হলো সেদিন কেউ কেউ হতাশ হয়েছিল, তিনি সেদিন মিষ্টি কিনে সবাইকে খাইয়েছিলেন। আজ যখন ছেলে হওয়াতে তারা এতই খুশি তখন তারাই যেন মিষ্টি কিনে খাওয়ায়।
আব্বু যখন সত্যিই কোনো মিষ্টি কিনলেন না, তখন আমাদের ছোট মামা সৈয়দ গোলাম মাওলা মিষ্টি কিনে আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করলেন। নবজাতকের ডাকনাম কী রাখা হবে তা নিয়ে আমাদের বাসায় জল্পনা-কল্পনা চলছে। তখন বাংলা নামের প্রতি সকলের আকর্ষণ বেড়েছে। আমি কারো কারো প্রস্তাবিত নাম নিয়ে নামের বিভ্রাট একটি মজার ছড়া লিখে ইত্তেফাকের কচিকাঁচার আসরে পাঠিয়ে দিলাম। আমার একটি ভাই হলো, রাখবো কি তার নাম, ভাবছি বসে তাই। ভালো যদি নাম পেয়ে যাই, আর ভাবনা নাই। আম্মা বলেন, রাখবো আমি তাপস। আমি বলি, যদি হয়ে যায় সে জুতা মোছার পাপোশ। আনার আপা বলেন, রাখবো আমি অমি। আমি বলি, যদি হয়ে যায় সে পাশের বাড়ির টমি। এটি আমার লেখা কবিতার অংশবিশেষ। আমার কাঁচা হাতের ছড়াটি নিয়ে যখন বাড়িতে হাসির হুল্লোড় পড়েছে, সেই সময় আমার গল্প ভাণ্ডারের ভেতর থেকে প্রতিভাদীপ্ত কিশোর গোয়েন্দা সোহেলের নামের সাথে নাম মিলিয়ে ছোট ভাইটিকে সোহেল নামে ডাকা শুরু করলাম। রিমি আর মিমিও আমার সঙ্গে তাল মেলালো। বড়দের ভেটো দিয়ে আমার ভাইটির সোহেল নামটিই চালু হয়ে গেল। ছোট ভাই সোহেলকে নিয়ে আমরা 3 বোন বেশ মেতে থাকতাম। কিছুদিন পর নির্বাচনের তারিখ ঘোষণা হলো। আব্বু ব্যস্ত আর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে, আর আমরা ব্যস্ত সোহেলকে নিয়ে। এই সময় এক দুর্ঘটনা ঘটল। অক্টোবর মাসের কোনো একদিন আম্মা বারান্দা থেকে তাড়াহুড়া করে নিচের লনে নামার সময় পড়ে গিয়ে পা ভেঙে ফেললেন। আব্বুর কলেজ জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার এম এ করিম, আমাদের প্রিয় পারিবারিক চিকিৎসক, সদা হাস্যময় করিম কাকু আম্মার পায়ে দক্ষতার সাথে এবং সুন্দর করে প্লাস্টার করে দিলেন। নির্বাচনী প্রস্তুতির শত ব্যস্ততার মধ্যেও আব্বু আম্মুর পরিচর্যার দিকে খেয়াল রাখতেন। আব্বুর সাথে আমি প্রায়ই চলে যেতাম ধানমন্ডির 27 নম্বর রোডে হাড় বিশেষজ্ঞ ডাক্তার ওমর জামিলের বাসভবনের চেম্বারে। আব্বু তাকে আম্মার অবস্থা সম্পর্কে অবহিত করতেন এবং আম্মার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতেন। আম্মাকে দেখানোর জন্য ডাক্তার ওমর জামিলের সাথে করে অনেক সময় আমরা বাড়ি ফিরতাম। এরই মধ্যে নির্বাচনের তারিখ এগিয়ে এলো। চারিদিকে আনন্দমুখর পরিবেশ। ঠিক তখনই জাতীয় দুর্যোগ। 12ই নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে 10 লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে। পাকিস্তানের সামরিক সরকারের চরম অবহেলা ও বাঙালির প্রতি বৈষম্যমূলক আচরণ প্রকট হয়ে ওঠে এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে। আব্বু ও মুজিব কাকু তখন চরকির মতো দুর্গত এলাকায় ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করছেন। সঙ্গে গোটা আওয়ামী লীগই তখন পালন করছে বিকল্প সরকারের ভূমিকা, যোগ্যতা ও আন্তরিকতা সহকারে। তখন কিছু মানুষ আমাদের বাড়িতে এসে আশ্রয় নেয়। আম্মা তার পায়ে বাঁধা অতিকায় প্লাস্টারটি সহই ক্রাচে ভর দিয়ে সহায় সম্বলহীন উদ্বাস্তুদের তদারকিতে ব্যস্ত হয়ে পড়েন। হাঁটুর নিচের 2 টুকরো হয়ে যাওয়া হাড়টি জোড়া লাগতে অনেক সময় নেয়। ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচনের তারিখ কিছুদিন পিছিয়ে যায়। নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা দেয় সংশয়। শেষ পর্যন্ত সেই নির্বাচন পুনর্নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়। 7 ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের পরিবেশটি ছিল আনন্দমুখর। উৎসবমুখর এই নির্বাচনের মধ্যে দিয়ে আপামর মানুষ যখন প্রচণ্ড আশা ও উদ্দীপনা নিয়ে নতুন ভবিষ্যতের স্বপ্নকে লালন করছে, নির্বাচনের 6 দফার ভিত্তিতে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় লাভের পরও পাকিস্তানের সামরিক সরকার প্রধান জেনারেল ইয়াহিয়া খান তার পূর্ব প্রতিশ্রুতির ওপর আঘাত বেছে নিল গণহত্যার পথকে। এরপর তৎকালীন পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টোর শরিক হল তার ষড়যন্ত্রে। পাকিস্তানের সামরিক সরকার 71-এর 3 মার্চ পূর্ব নির্ধারিত জাতীয় পরিবেশনের অধিবেশন স্থগিত করল ভুট্টোর সঙ্গে হাত মিলিয়ে। এতে সারা দেশ ফেটে পড়ল স্বতঃস্ফূর্ত বিক্ষোভে। অথচ তখন পর্যন্ত জনগণের আশা ছিল 6 দফার ভিত্তিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য একটি গ্রহণযোগ্য শাসনতন্ত্র গড়ে তোলা সম্ভবপর হবে। সেই সময় আওয়ামী লীগের নেতৃত্বে অসাধারণ কার্যকারিতার সঙ্গে সুশৃঙ্খলভাবে দেশব্যাপী অসহযোগ আন্দোলন পালিত হয়। বাঙালির প্রাণের দাবি মেটাতে এই ঐতিহাসিক অসহযোগ আন্দোলনের মূল নীতি নির্ধারক ও সংগঠক হিসেবে আব্বু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিকে 6 মার্চে জাতির উদ্দেশ্যে প্রদত্ত টেলিভিশন ও রেডিওতে ভাষণে জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের গোলযোগ ও অখণ্ডতা ধ্বংসের অভিযোগ আনেন।
সেই সন্ধ্যায় আওয়ামী লীগের মূল নেতৃত্ব, যারা হাইকমান্ড হিসেবে পরিচিত ছিলেন, তারা মুজিব কাকুর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে এক সভায় মিলিত হন। ৭ মার্চের জনসভা, যা ইয়াহিয়া খানের ভাষণের আগেই নির্ধারিত হয়েছিল, সেটিকে অপরিবর্তিত রেখে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। মুজিব কাকুর নিজস্ব ভাষা ও বাচনভঙ্গির মধ্যে দিয়ে আব্বুর লিখে যাওয়া মূল পয়েন্টগুলো ৭ মার্চের ভাষণের মধ্যে প্রতিফলিত হয়। আম্মা ও রিমির সঙ্গে রেসকোর্সের ময়দানে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই ঐতিহাসিক ভাষণটি শোনার সৌভাগ্য আমার হয়েছিল। মুজিব কাকু তার তেজদীপ্ত আবেগময় ভরাট গলায় আসন্ন মুক্তিযুদ্ধে প্রস্তুতির সুস্পষ্ট ইঙ্গিত দেন। এই ভাষণে সরাসরি স্বাধীনতা ঘোষণা করা হয়নি। পাকিস্তান সরকার যাতে তাকে বিচ্ছিন্নতাবাদী ও দেশদ্রোহী আখ্যা দেওয়ার সুযোগ না পায় এবং বিশ্ববাসী যাতে বুঝতে পারে যে গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ ইয়াহিয়া সরকারের প্রচণ্ড অসহযোগিতা ও নির্যাতন সত্ত্বেও শেষ অবধি চেষ্টা করছে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বৈরাচারী সরকার পদ্ধতির পরিবর্তন ঘটাতে। বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখেই অত্যন্ত ভারসাম্যের সঙ্গে জনগণের সাথে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতির বার্তা প্রেরণ করা হয়। ৭ মার্চের ভাষণটি পরবর্তী সময়ে লাখ লাখ মুক্তিকামী মানুষকে স্বাধীনতার জন্য চরম আত্মত্যাগের অনুপ্রেরণা যোগায়। অসহযোগ আন্দোলন চলাকালে ১৫ মার্চ আওয়ামী লীগের তরফ থেকে আব্বু দেশ পরিচালনার জন্য ৩৫টি নির্দেশ জারি করেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্দেশগুলো পালন করে প্রমাণ করে আওয়ামী লীগই প্রকৃত সরকার। মার্চের এই অস্থির ও অনিশ্চিত সময়টিতে আমাদের ডান ও বাম পাশের বাড়ির প্রতিবেশী ও খেলার সাথীরা দেশ ত্যাগ করে। আমাদের ডান পাশের বাড়িতে থাকতেন যুগোস্লাভিয়া দূতাবাসের ঢাকা শাখার কর্মকর্তা। আমার সমবয়সী ও তার বড় মেয়ে সাকিরা ও ছোট ছেলে সামির ছিল আমার খেলার সাথী। সাকিরার কুতকুত খেলার হাতেখড়ি হয় আমার হাতে। মার্চের এক অপরাহ্নে সে তার সোনালি বাদামি ঝাঁকড়া চুল উড়িয়ে দৌড়ে এলো আমাদের বাড়িতে। জানালো যে তারা ভাই বোন মায়ের সঙ্গে যুগোস্লাভিয়া চলে যাচ্ছে। তাদের বাবা অফিসের কাজ গুটিয়ে কিছুদিন পর ওদের সঙ্গে স্বদেশে মিলিত হবেন। আমাদের জলছাদের নিচে মাধবীলতার ঝোপের পাশে দাঁড়িয়ে সাকিবা নীলাভ রঙের কাগজে তার বাবার নাম ও বাড়ির ঠিকানা লিখে দিল। বাবার নাম আবদাল্লাহ, ঠিকানা সারায়েভো, যুগোস্লাভিয়া। সাকিরের সঙ্গে সেই শেষ সাক্ষাতে ২ যুগ পরে সারায়েভো যুগোস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হন। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এই গণতান্ত্রিক রাষ্ট্র বসনিয়ার মানবাধিকার প্রতিষ্ঠা ও গণহত্যা বন্ধের আন্দোলনে আমি জড়িয়ে পড়ি একসময়। ভবিতব্য হয়তো একেই বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও রাজপথে চলে আমাদের আন্দোলন। হোয়াইট হাউসে উইমেন্স ব্যুরোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রিত হওয়ার সুযোগে রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের কাছে সরাসরি দাবি উত্থাপন করি। যুগোস্লাভিয়ার সার্ব সরকার ও সার্ববাহিনী যারা বসনিয়ার নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করি। বিল ক্লিন্টন আশ্বাস দিলেন, বললেন ন্যাটোর মাধ্যমে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। বসনিয়া নারীদের ওপর সার্ব সৈনিকদের পাশবিক নির্যাতন প্রসঙ্গে আমার মন্তব্যের প্রেক্ষিতে হিলারি বলেন, বসনিয়ার নারীদের লাঞ্ছনা ও কষ্ট তার হৃদয়েও গেঁথে রয়েছে। আমার সহকর্মী ও বন্ধু বসনিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত এক দুরন্ত সাহসী নেত্রী বেভারলি ব্রিটন, যিনি নিজের জীবন বাজি রেখে অতি সন্তর্পণে বসনিয়ার রাজধানী সারায়েভোর বুকে চালিয়েছেন মানবাধিকারের কাজকর্ম। বসনিয়া প্রসঙ্গে আমার বিশেষ আগ্রহের কারণ জানতে চাইলে আমি তার কাছে ব্যক্ত করি ১৯৭১-এ পাকিস্তান বাহিনী কর্তৃক বাঙালিদের ওপর নৃশংস গণহত্যার কাহিনী। সেদিনের গণতান্ত্রিক আন্দোলনে বিজয়ী বাঙালিদের চরম মাশুল দিতে হয়েছিল। আজ যেমন গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী সার্বভৌম বসনিয়ার উপর নেমে এসেছে তার প্রাক্তন প্রভু যুগোস্লাভিয়ার খড়গহস্ত। নীল কাগজে সাকিবার লেখা ঠিকানাটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে হারিয়ে যায়। সেদিনের বিক্ষুব্ধ, অস্থির এবং রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে কখনো ভাবিনি যে আমি একদিন স্মৃতিতে অঙ্কিত সারায়েভোর সারা পথ ধরে খুঁজে ফিরব ছোটবেলার খেলার সাথী সাকিবাকে, অথবা স্বাধীনতাকামী ভিন্ন কোনো জাতির মধ্যেই খুঁজব বাংলাদেশের হৃদয়। আমাদের বাপাশের প্রতিবেশী মরহুম হারুনুর
রশিদ সাহেবের বাড়ির পরের বাড়িটাতে থাকতো আমাদের খেলার টিমের বন্ধু ফাতেমা, খাদিজা ও হোসেন। অবাঙালি হওয়া সূত্রে তারা ঢাকার বিক্ষুব্ধ মাস্তান যুবকদের রোষ দৃষ্টিতে পড়ে। অসহযোগ আন্দোলনে উত্তাপদগ্ধ একদিনে তাদের বাড়ি লুটপাট হয়ে যায়। আব্বু তাদের নিরাপত্তার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করলেও ফাতেমার বাবা, যিনি ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, তিনি পরিবারের সকলকে নিয়ে করাচির পথে ঢাকা ত্যাগ করেন। সন্ত্রাস, রক্তপাত ও যুদ্ধের একটি নির্মম দিক হল প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ, প্রিয় বন্ধুকে চিরতরে হারানো। প্রতিনিয়ত বিভিন্ন গল্প পেতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। ধন্যবাদ।